তো ADHD যদি হয় সেই বাচ্চার, বাবা-মা কি করে বুঝবে যে আমার ছেলের বা আমার মেয়ের এই সমস্যাটা আছে? ব্যাড প্যারেন্টিং একটা কারণ হতে পারে। বাচ্চার মনোযোগ দিতে অসুবিধা হবে। বেশ। বাচ্চা ভীষণভাবে ডিস্ট্রাক্টেড থাকবে। হুম, একটা জিনিস নিয়ে বসে সে আরো ৪ টে জিনিসের মধ্যে নিজের মন হুম, লাগিয়ে ফেলবে। হুম। মোস্টলি যেটা থাকবে সেটা হচ্ছে একটা রেস্টলেসনেস থাকবে। থেরাপির সঙ্গে কিন্তু অনেক বাচ্চাদের মেডিসিনও লাগে। আচ্ছা। সবার লাগে না। এটা মাথায় রাখা দরকার। ADHD তে জেনারেলি আমরা দেখি যে বাচ্চাদের একটা ইমোশনাল ডিসরেগুলেশন থাকে। মানে নিজের ইমোশনটাকে ব্যালেন্স করা, মেইনটেইন করা, ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়। মানে বাড়িতে রোজই কোনো না কোনো সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে। এর কি কোনো ইফেক্ট এই বাচ্চাদের উপরে পড়ে? একটা দুষ্টু বাচ্চা বা চঞ্চল বাচ্চা দেখলে আমরা অনেক সময় অনেক রকম মন্তব্য করে থাকি। যেমন আমরা আগেই বলি যে, বাবা-মা ছেলেটিকে ঠিক মতন মানুষ করতে পারেনি। বা এটাও বলি যে, অতিরিক্ত আদরে ছেলেটি বাদর হয়ে গেছে। আবার অনেকে বলেন যে, এত মোবাইল ইউজ করে বাচ্চা-কাচ্চারা যে, ছেলেটা গেল গোল্লায় চলে গেছে। আবার অনেক বাবা-মা বলেন, "ইস! দেখো বাচ্চাটা কি দুষ্টু। আমাদের সময় কিন্তু বাবা আমরা এরকম ছিলাম না।" দেখুন, আপনারা দোষ দিতেই পারেন বা আপনারা ভাবতেই পারেন এইগুলো। কিন্তু ঘটনা হচ্ছে সব বাচ্চা যারা দুষ্টু, তাদের জন্য কিন্তু তাদের বাবা-মা কিন্তু দায়ী নয়। কিছু ক্ষেত্রে তাদের নিউরোলজিক্যাল সমস্যা থাকে যে সমস্যাগুলির কারণে কিন্তু এটা হতে পারে। আজকে আমরা কথা বলব ADHD নিয়ে এবং ADHDর সঙ্গে পুয়ার প্যারেন্টিং এর কোনো সম্পর্ক আছে কিনা সেটাও জানার চেষ্টা করব। আর এটা জানতে আমরা চলে এসেছি নিউ টাউনের হিলিং মাইন্ডস এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট মনোবিদ মীনাক্ষী খুরানা সাহা। নমস্কার ম্যাম। ঠিক ম্যাম, আছে? ১ম এই আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই চঞ্চল এবং দুষ্টু বাচ্চা, এই বাচ্চাদের দুষ্টু হওয়ার পেছনে বা চঞ্চল হওয়ার পেছনে কি বাবা-মারাই দায়ী? আম খুব ভালো প্রশ্ন। বাচ্চা যদি চঞ্চল হয়, তাহলে চঞ্চলতার নিশ্চয়ই কোনো কারণ থাকবে। বাচ্চা যদি দুষ্টু হয়, তাহলে দুষ্টুর হওয়ার পেছনেও কোনো কারণ থাকবে। এবার কোনটাকে আমরা দুষ্টু বলছি আর কোনটাকে বলছি না, সেইটা আগে আমাদের ভেবে নিতে হবে। বেশ। ঠিক আছে? যদি আমরা দেখি যে একটি বাচ্চা তার বয়সী বাচ্চাদের মতোই দুষ্টুমিটা করছে। হুম, মানে একটু অবাধ্যতা হুম, করছে, একটু জিনিসপত্র নিয়ে খেলছে, একটু ঘাঁটছে, একটু ফেলছে। হুম, যদি দেখা যায় ইট ইস ম্যানেজেবল, হুম, তাহলে কিন্তু এটা দুষ্টুমি নয়। এটা তার সাবলীল একটা হুম। বিহেভিয়ার, তার বয়সে যেমন তার করার যেকোনো উচিত, বাচ্চার আ একটা হুম, হুম, প্লেফুলনেস থাকে হুম, হুম। সেটাই। একটা বাচ্চা যে আমি দুষ্টুমি করব বলে বাবা-মাকে জ্বালাবো বলে সে করছে, সেটা কিন্তু জেনারেলি হয় না। কিন্তু তারপরেও যদি সেটা হয়ে থাকে, যেই গ্রুপের এটা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে কিছু একটা সমস্যা হচ্ছে। সেখানে কিন্তু ইয়েস, ব্যাড প্যারেন্টিং একটা কারণ হতে পারে। এটা ছাড়া যদি দেখা যায় যে অন্য কোনো রোগ আছে, যেমন ধরে নিন অবাধ্য হওয়া, জেদি হওয়া যেগুলো আপনি হুম, বলছিলেন হুম, যে বাচ্চা হয়তো ভীষণ মনোযোগের হুম, সমস্যা। যেমন ভাবুন ADHD তে হয় হুম, বা অন্য কিছু রোগে হয়। হুম। সেই ক্ষেত্রে কিন্তু এটা বাবা-মার একেবারেই দোষ নয়। সেটা একটা কন্ডিশন। তার জন্য বাচ্চা এই ধরনের বিহেভ করছে। সেখানে কিভাবে প্যারেন্টিং করলে এই বাচ্চাটিকে সামলাতে পারবেন, সেটা প্যারেন্টসদের শেখা উচিত। সেটা তো চলে গেল একটা অন্য দিক। একদমই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ADHD এবং ADHDর জন্য বাবা-মারা দায়ী নন, সেটা বুঝে গেলাম। তো ADHD যদি হয় সেই বাচ্চার, বাবা-মা কি করে বুঝবে যে আমার ছেলের বা আমার মেয়ের এই সমস্যাটা আছে? বেশ। ফার্স্ট বোঝার হুম, সিম্পটম আমি বলে দিচ্ছি। হুম, সেটা হচ্ছে যে আ অনেক জায়গা থেকে ওনারা এই কিউ গুলো পাবেন। ১ম এ তো হচ্ছে যে বাচ্চা বসতে চাইবে না। বা বসে দেখুন হুম, বাচ্চাদেরও না ২ ধরনের মানে ADHD কিন্তু ২ ধরনের হয়, ২ টো টাইপের হয়। আচ্ছা। একটা ADHD হয় হচ্ছে যেখানে বাচ্চা ইস inattentive, মানে মনোযোগের অসুবিধে আছে। হুম, আর কিছুতে বোঝা যাচ্ছে না সেভাবে। কিন্তু বাচ্চা মনোযোগ দিতে পারছে না, হাইলি ডিস্ট্রাক্টেড থাকছে। আরেকটা গ্রুপ থাকে ADHDর, হুম, সেইটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ টাইপ। তাহলে এটা আগে বুঝতে হবে যে আমার বাচ্চা কোনটাতে পড়ছে এবং সেটা তাদের বোঝার কথা নয়, সেটা মনোবিদের বোঝার কথা এবং তার জন্যেই প্রপার অ্যাসেসমেন্ট ডায়াগনস্টিক টুলস ইউজ করতে লাগে।
কিন্তু যেটা আপনি বললেন সিম্পটম, হুম, তাহলে সিম্পটম আমরা কি করে বুঝবো? বাচ্চার মনোযোগ দিতে অসুবিধা হবে, বেশ। বাচ্চা ভীষণভাবে ডিস্ট্রাক্টেড থাকবে, হুম, একটা জিনিস নিয়ে বসে সে আরো ৪টে জিনিসের মধ্যে নিজের মন হুম, লাগিয়ে ফেলবে। হুম, মোস্টলি যেটা থাকবে সেটা হচ্ছে একটা রেস্টলেসনেস থাকবে। সে কোনো কাজে বেশিক্ষণ ধরে থাকতে পারবে না। ভাবুন যেকোনো একটা প্রজেক্ট শেষ করতে গেলে একটা স্পেসিফিক টাইম অবধি সেই বাচ্চাটিকে হুম, কাজ করতে হুম, হবে। সে বেশিক্ষণ টানা থাকতে পারবে না একটা হুম, কাজ নিয়ে। হুম, সে কাজটা শেষ হওয়ার আগেই সে হয়তো লাফিয়ে, লাফিয়ে উঠে পড়ছে। বা সে যদি স্কুলে যায় তাহলে স্কুলে হয়তো পুরো ক্লাসটা থাকতে পারছে না। মাঝে, মাঝে উঠে পড়ছে, দাঁড়িয়ে পড়ছে, ক্লাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বা অন্য বাচ্চাদের ডিস্টার্ব করছে, ডিস্ট্রাক্ট করছে। এইগুলো কিন্তু তারা জেনারেলি করতে পারে যদি একটা বাচ্চার ADHD থাকে বা হাইপার অ্যাক্টিভিটি থাকে। আচ্ছা। এবার আমরা যে দুটো পার্টে কথাটা বললাম, হুম, একটা হচ্ছে ইনঅ্যাটেনশন, একটা হচ্ছে হাইপার হুম, হুম, অ্যাক্টিভিটি, হুম, ইম্পালসিভিটি। যারা শুধু ইনঅ্যাটেনশন এ ভোগে তাদের সমস্যা হবে হচ্ছে যে শুধু ইনঅ্যাটেনশন এর পার্টটা। মানে মনোযোগের অসুবিধে আছে, ডিস্ট্রাকশন আছে, একটু নিজের আপনভোলা থাকছে, হুম, হারিয়ে যাচ্ছে নিজের মনে, কোনো কাজ শুরু করে শেষ করতে পারছে না বা কোনো কাজ শুরু করতে অসুবিধে হচ্ছে বা ইন্টারেস্ট থাকছে না বেশিক্ষণ বা ইন্টারেস্টটা খুব ফ্লাকচুয়েটিং। মানে আজ এটা ভাল লাগে, কাল এটা শিখবো, কালকে সাঁতার শিখবো, তারপরে হুম, হারমোনিয়াম শিখবো। ডিফারেন্ট ইন্টারেস্ট বাট কোনটাই সাস্টেইনড নয়। এটা আমরা ইনঅ্যাটেনশন এর পার্টে দেখি। আচ্ছা। হুম? হাইপার অ্যাক্টিভিটির পার্টটাতেই এই যেগুলো বললাম যে হুম, ডিস্টার্ব করা, ডিস্ট্রাক্ট হুম, করা, হুম, জিনিসপত্র ভাঙচুর হুম, করা, হুম, দুষ্টুমি যেটা আমরা হুম, বলে হুম, থাকি, হাতে পায়ে দুষ্টুমি সেই পার্টটা করা। হুম, জেনারেলি ইম্পালসিভ বিহেভিয়ার, দুম করে কিছু একটা বলে দিল, মেরে দিল কাউকে, রাগ হলো, একটা ফায়ার আপ হুম, বিহেভিয়ার করলো। সেইগুলো জেনারেলি আমরা দেখে থাকি যে যাদের ADHD ইম্পালসিভ হাইপার অ্যাক্টিভ টাইপটা থাকে। আচ্ছা। আচ্ছা, এদের আইকিউতে কি কোনো সমস্যা থাকে? যদি ADHD পিওর ADHD হয় হুম, তাহলে জেনারেলি IQ তে সমস্যা থাকে না। আচ্ছা। কিন্তু বেচারারা একাডেমিক্যালি ভালোই ভোগে। IQ হুম। তে সমস্যা না থাকা সত্ত্বেও। যেহেতু ওদের অ্যাটেনশন স্প্যানটা অনেক কম। অ্যাবসোলিউটলি। অ্যাটেনশন স্প্যানটা শর্ট, বেশিক্ষণ কোনো জিনিস নিয়ে থাকতে পারে হুম, না। ইনকনসিস্টেন্সি খুব হুম, বেশি। যেকোনো কাজ নিয়ে বেশিক্ষণ কনসিস্টেন্টলি লেগে পড়ে থাকতে পারে না। তাই জন্য তারা টাইমে প্রজেক্ট শেষ করা, কাজ শেষ করা, কোনো পড়াশুনোকে ভাবুন একটা বোরিং জিনিস হুম, আপনি, হুম, এবং এই বাচ্চারা ভীষণ তাড়াতাড়ি বোর হয়ে যায়। তো আপনি একটা কিছু নিয়ে বসিয়েছেন, সেটা বেশ অনেকক্ষণ পড়তে হচ্ছে, বোর হয়ে যাবে। কোনো পড়াকে রিভিশন করতে হবে, বারবার মাল্টিপল টাইম হুম, পড়তে হুম, হবে, হুম, হুম, সেটাকে হুম, নিয়ে হুম, চর্চা করতে হুম, হবে, হুম, বোর হয়ে যাবে। একবার তো পড়লাম, বুঝে নিয়েছি তো আবার কি? তো এইখান থেকে তাদের কি হয়, একাডেমিক সাকসেসটা অনেক সময় তারা পেরে ওঠে না। আচ্ছা। এক্ষেত্রে একটা জিনিস আমি জানতে চাইবো ম্যাম, এই যে অনেক বাড়িতে আমরা দেখি একটা স্ট্রেসফুল সিচুয়েশন থাকে। সেখানে বাবা-মার মধ্যে ক্ল্যাশ থাকে বা শ্বশুর-শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো নেই। মানে বাড়িতে রোজই কোনো না কোনো সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে। এর কি কোনো ইফেক্ট এই বাচ্চাদের উপরে পড়ে? একদম। ADHD তে জেনারেলি আমরা দেখি যে বাচ্চাদের একটা ইমোশনাল ডিসরেগুলেশন থাকে। মানে নিজের ইমোশনটাকে ব্যালেন্স করা, মেইনটেইন করা, ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়। ওভার স্টিমুলেটেড হয়ে যায় এরা। তার মধ্যে যদি বাড়ির মধ্যেও একটা অস্থিরতা থাকে, মানে হুম, এনভায়রনমেন্টও যদি অস্থির হয়, যে হুম, বাচ্চা নিজের ভেতর থেকে সে অস্থির, হুম, তো তার জন্য এটা একটা ডেট্রিমেন্টাল এফেক্ট পড়তে পারে। যেকোনো বাচ্চারই কোনো ফ্যামিলিতে যেখানে কনফ্লিক্ট, রাগারাগি, চেঁচামেচি রেগুলার হুম, বেসিসে হুম, হচ্ছে, সেখানে কিন্তু তার মেন্টাল হেলথ খারাপ হয়। কিন্তু যদি একটা ADHD বাচ্চা থাকে তার কাছে কিন্তু এটা বেশি ট্রমাটিক হয়ে যায়, বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তার নিজের নার্ভাস সিস্টেমকে সে কিন্তু কাম করতে শেখে না। সে সারাক্ষণ ফাইট অর ফ্লাইট মোডে থাকে, এবং যেহেতু সে কনফ্লিক্ট গুলো দেখে অভ্যস্ত হুম, এবং হুম, ইমোশনটাকে রেগুলেট করতে পারে না, সে কিন্তু সেগুলো বাইরে গিয়ে করবে। যেটা হয়তো একটা অন্য বাচ্চা যার হয়তো এই প্রবলেমটা নেই, সে বুঝতে পারছে, সে হয়তো বাইরে দেখাবে না বা চেষ্টা করবে লুকিয়ে রাখার। এই বাচ্চা কিন্তু মডেল করতে শুরু করবে। বিকজ সে যেটা দেখে অভ্যস্ত সে ইম্পালসিভলি সেটা করে ঠিক, ফেলে। ঠিক, ঠিক। তো এই ধরনের সমস্যা কিন্তু এই বাচ্চাদের ভীষণভাবে ক্ষতি করে। আচ্ছা, আরো একটা সমস্যা আছে এই সমস্ত বাচ্চাগুলো নিয়ে। সেটা হচ্ছে যেহেতু এই বাচ্চাগুলি চঞ্চল এবং দুষ্টু, অনেক আত্মীয়স্বজন আছে বা অনেক পাড়া-প্রতিবেশীরা থাকে তারা বলেন যে, "দুঘা দাও একদম ঠিক হয়ে যাবে।" এই যে দুঘা দেওয়া বা এই যে পানিশমেন্টটা, এটা এদের জন্য কি কার্যকারী? নাকি এটাতে আরো ক্ষতি করে দিচ্ছে বাচ্চাটার? যখনই আপনার কাছে একটা ডিফিকাল্ট চাইল্ড আছে, হুম, ডিফিকাল্ট বিহেভিয়ার হুম, আছে, হুম, হুম, সেই বাচ্চাকে যদি আপনি মারেন, ধরেন, হুম,
তাহলে সেইটার শুধু ক্ষতিকর রেজাল্ট আছে। এবং সেটা শুধু ডিফিকাল্ট চাইল্ডের জন্য হুম, নয়, পানিশমেন্টের হুম, রিসার্চ বলছে যে পানিশমেন্টের কোনো ভালো ফল নেই কোনো বাচ্চাকে ইমপ্রুভ করতে বা কিছু শেখাতে। হুম। আপনাকে যদি বাচ্চাকে কিছু শেখাতে হয়, তাহলে আপনাকে প্রো সোশ্যাল বিহেভিয়ার দেখাতে হবে। আপনাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট করতে হবে। তবেই কিন্তু বাচ্চা ডেভেলপ করবে, ইমপ্রুভ করবে এবং প্রপার মডেলিং করতে হবে। তাই কোনোভাবেই যদি আপনার বাচ্চার ADHD থাকে বা ADHD র সঙ্গে আরো কিছু সমস্যা থাকে যেমন কন্ডাক্ট ডিসঅর্ডার, হুম, অপোজিশনাল ডিফারেন্ট হুম, ডিসঅর্ডার সেগুলো আরো কিছুটা মানে উইংস অফ হুম। ADHD থেকে বেরোয় এবং সেগুলোর আরো ক্রিটিক্যাল কিছু কন্ডিশনস জেনারেলি দেখা যায় যে এদের যদি আপনি জেদ করেন, ফোর্স করেন, এদের জেদ ফোর্স আরো বেড়ে যায়। সো কোনোভাবেই লাভ হবে না। বকাঝকা করেও লাভ হবে না, মেরেও লাভ হবে না, বরং এতে বাচ্চাটার ক্ষতি অনেক বেশি অনেক হবে। বেশি হবে। আচ্ছা, তাহলে বাবা-মা বুঝতে পারছে যে আমার ছেলের একটি সমস্যা আছে। আমরা কখন সতর্ক হয়ে যাব যে না, এইবার আমাকে এই বাচ্চাটিকে নিয়ে বা আমার সন্তানকে নিয়ে একজন এক্সপার্টের কাছে যেতে হবে এবং কোন ধরনের এক্সপার্টের কাছে আমরা পৌঁছবো? যদি দেখতে পাচ্ছেন যে বাচ্চাকে আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না হুম, এবং সেই ম্যানেজ করতে গিয়ে ভীষণভাবে হুম, আপনি স্ট্রেসফুল হয়ে যাচ্ছেন বা হুম, স্ট্রেসফুল কন্ডিশনে পড়ে হুম, যাচ্ছেন। হুম, আপনি সোশ্যাল সেটিং এ ওকে সামলাতে পারছেন না। ঘুরতে নিয়ে যান, বাইরে নিয়ে যান, বিয়েবাড়ি নিয়ে যান। সেইখানে ও সোশ্যাল এটিকেটস বেসিক যেটুকুনি হুম, একটা বাচ্চার থেকে হুম। এক্সপেক্টেড সেটা সে ম্যানেজ করতে পারছে না, স্কুলে ম্যানেজ করতে পারছে না। আপনি ওকে প্রপারলি বসিয়ে কিছু শেখাতে পারছেন না। ইন দ্যাট কেস কিন্তু বুঝতে হবে যে আপনাকে কাউকে একটা দেখানো দরকার। সেখানে কাকে দেখাবেন? আপনি আপনার পিডিয়াট্রিশিয়ান এর কাছে যেতে পারেন। ১ম ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এর জন্য। কেন কি যে বাচ্চাকে ১ম থেকে দেখছে সে বুঝতে পারবে যে এই কন্ডিশনস গুলো কতটা নরমাল, কতটা নরমাল নয় এবং সেখান থেকে তিনি জেনারেলি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে বা মনোবিদের কাছে রেফার করেন। সেখান থেকে আমরা বাচ্চার অ্যাসেসমেন্ট করি এবং তার প্রপার সেইভাবে চিকিৎসা বা থেরাপি স্টার্ট হয়। আচ্ছা। মানে ১ম এ একজন শিশুরোগ বিশেষজ্ঞের কাছেই তিনি যাবেন এবং তিনিই বলে দেবেন আপনাকে কার কাছে পৌঁছতে হবে। বা যদি মানে কাছে পিঠে যদি আপনার কোনো মনোবিদ থাকে আপনি সেখানেও পৌঁছতে পারেন। একদমই, একদমই। আচ্ছা। বিকজ সে আল্টিমেটলি ডায়াগনোসিস এর পার্টটা তো করে। হুম, তো সেই টেস্টিংটা, সেই অ্যাসেসমেন্টটা করা দরকার এবং সেই ডায়াগনোসিসটা বের করা দরকার যে ওর কি ধরনের সমস্যা আছে। আদৌ সমস্যাটা ডায়াগনোজেবল না ডায়াগনোজেবল নয়, নাকি ইমোশনাল কোনো সমস্যা থেকে হচ্ছে। আমরা হয়তো ভাবছি ADHD যে এরকম করছে। কিন্তু হুম। হয়তো ভেতরে ইমোশনাল কোনো টার্মোইল চলছে। হয়তো ভীষণ অ্যাংজাইটি চলছে। তার জন্য বাচ্চা রেস্টলেস। এবার সেটাও কিন্তু বোঝা দরকার। তার জন্য প্রপার অ্যাসেসমেন্ট করা দরকার। ম্যাম আমি তো এতক্ষণ ADHD র কথা বলছিলাম। এমন কি বাচ্চা হয় যে ADHD র সঙ্গে তার অটিজমও রয়েছে? হ্যাঁ, হয়। যেহেতু নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোমরবিড কন্ডিশন হিসেবে একজনের সঙ্গে একজন থাকে। মানে একটা অটিজমের বাচ্চার ADHD আছে হয় বা যাদের ADHD মনে হচ্ছে তাদেরও অটিজমের ট্রেট বা বা অটিজম থাকতে পারে। এক্ষেত্রে তো বাবা-মারা গুলিয়ে ফেলবে যে মানে অ্যাকচুয়ালি আমার বাচ্চার আছেটা কি? মানে ADHD আছে না অটিজম আছে? দেখুন ঠিক গুলিয়ে যাওয়ার ব্যাপারটা নয়। কেন হুম, কি আল্টিমেটলি দুটোই তো আছে। হুম, তো হুম, হুম, দুটোরই লাইন অফ ট্রিটমেন্ট তো করতেই হবে। হুম। সেক্ষেত্রে এখানে গোলানোর কোনো ব্যাপার নেই। এবার যদি দেখা যায় কোনটা সিভিয়ার, ইয়েস। হ্যাঁ? তো তাহলে আমাদের যেটা ভাবুন হুম, সিভিয়ার সেইটাকে আগে। যদি হুম, দেখা যায় যে ADHD টা ভীষণ মারাত্মক, অটিজমটাও রয়েছে হুম, কিন্তু সেটা মাইল্ড লেভেলে। হুম। তখন আগে আমরা ADHD টা ম্যানেজ করব। ধীরে, ধীরে অটিজমে ঢুকবো। আচ্ছা। আর অটিজম যদি দেখা যায় সবচেয়ে বেশি রয়েছে। আর অটিজমের সঙ্গে ADHD ট্রেট রয়েছে। কিন্তু অটিজমটাই মেইন এখন আগে সোশ্যাল জায়গাটা, রিজিডিটির জায়গাটা হুম। বেশি। তাহলে আগে সেই জায়গাটার ইন্টারভেনশন শুরু করে তারপরে আমরা সেটা ADHD র দিকে ঢুকবো। একজন এক্সপার্টই ঠিক করবেন যে একদমই। আল্টিমেট কিভাবে তার চিকিৎসা বা তার কি ধরনের থেরাপি স্টার্ট হবে সেটা একজন এক্সপার্টই ঠিক করেন। বিষয়টা হচ্ছে এরপরে যেটা জানতে চাইবো ম্যাম, আপনার কাছে তো প্রচুর ছেলেমেয়ে আসে যারা ADHD তে আক্রান্ত এবং বাবা-মারা সচেতন বলেই আপনার কাছে নিয়ে আসে। আচ্ছা এই বাবা-মারা কি কখনো কোন রকম ভুল করে? দেখুন প্যারেন্টিং টা তো আর কেউ শেখে না হুম, ১ম থেকেই। হুম, বাচ্চা হচ্ছে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স প্যারেন্টিং হুম, করার। সব একদম সত্যি কথা। তো হুম, সেই ক্ষেত্রে যে ভুল করে না সেটা হুম, বলাটা ভুল হবে। কিন্তু তারা যে ইচ্ছে করে ভুল করছে সেটা তো নয়। তো তারা হয়তো কিছু জিনিস টেকনিক্যালি জানেন না বা হুম, সেইটা হয়তো তাকে আগে থেকে এক্সপোজার স্বাভাবিক হুম, আমাদের তো হুম, দেওয়া হুম, হয় না। হেন্স তারা জানে না।
আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা একটা প্যারেন্ট প্রোগ্রাম করে থাকি। আচ্ছা। সেখানে আমরা স্পেসিফিক্যালি ধরে, ধরে বোঝাই যে আপনারা কিভাবে বাচ্চার সঙ্গে চলবেন, কি করবেন, কিসে ওরা হেল্প হবে, কিসে ওদের সুবিধে হবে। তাতে কি হয় অনেক ভ্রান্ত ধারণা যেটা প্যারেন্টসরা হুম। ভাবুন জেনারেশন হুম, ওয়াইজ হুম, পেয়েছে। হুম, হুম, হুম। এই নয় যে নিজে শিখেছে হয়তো তার ঠাকুমা বলেছে, মা হুম, বলেছে, হুম। আগের জেনারেশন থেকে শুনে আসছে এবং তাই ওটা পন্থা হয়ে গেছে প্যারেন্টিং এর। সেটা কিছুটা ভ্রান্ত ধারণা ক্লিয়ার হয়। কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় যে কি করে বাচ্চাকে হেল্প করব। তো সেটা কিন্তু একটু শেখা দরকারও। আমার মনে হয় সেটা হেল্প হয়। কেন কি বাবা-মা সবসময় বাচ্চার ভালোই চায়। কিন্তু ভালোটা হয়তো করতে পারে না অনেক সময় বুঝতে পারে না বলে। স্পেশালি যদি এই ধরনের কন্ডিশন থাকে তাহলে আরো ডিফিকাল্ট হয়ে যায় বোঝা যে আমরা তো এত চেষ্টা করছি তাও কেন হচ্ছে না। ঠিকই। তো ইন দ্যাট কেস একটা প্রপার গাইডেন্স দিলে কিন্তু বাচ্চাগুলো অনেকটা হেল্প হয় এবং বাবা-মার সঙ্গে বন্ডিংও খুব ভালো হয়। কেন কি দেখা যায় যে যেহেতু বাবা-মা হুম। বুঝতে পারছে না, বাচ্চার সঙ্গে কনস্ট্যান্ট একটা কনফ্লিক্ট চলছে, বাচ্চা কিন্তু বাবা-মার থেকে দূরে হতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই দূরত্বটাও একটা বড় প্রবলেম হিসেবে দাঁড়ায় ইন ট্রিটমেন্ট প্রসেস। তো এই পুরো জিনিসটাকে কিন্তু ম্যানেজ করার জন্য বাবা-মার অনেক কিছু শেখার আছে। সেগুলো শিখলে অ্যাকচুয়ালি খুব, খুব হুম। সুবিধা হয় বাচ্চার। তবুও যদি ম্যাম জানতে চাই যে ৩ টে মেজর ভুল এরা কি করেন? সেটা যদি আপনি আপনাদের বলেন। রাইট। যদি বাচ্চার ADHD থাকে, হুম, যদি ADHD নাও হুম, থাকে হুম। তাও বলি, ১ম যেটা বাবা-মা করে সেটা হচ্ছে যে বাচ্চাকে কনস্ট্যান্ট কম্পেয়ার করতে থাকে। আইদার নিজের বন্ধু-বান্ধবদের সঙ্গে, ঠিক। নাহলে নিজেদের হুম, সঙ্গে। হুম। হ্যাঁ, আমরা এত কষ্ট হুম, করেছি তোকে তো সব হুম, দেওয়া হুম। হচ্ছে। ও তো এটা পায়নি তাও তো ও করছে। তোর দাদা তো পারছে, তোর দিদি তো অল ঠিক, দিস ঠিক, ঠিক। কম্প্যারিজন। তাতে যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা হীনমন্যতায় ভোগে এবং যদি বাচ্চার ADHD থাকে যে অলরেডি ভাবুন চ্যালেঞ্জ হুম, কেন কি আপাত দৃষ্টিতে তো বোঝা যাচ্ছে না হুম, যে হুম, হুম। বাচ্চাটার কোনো সমস্যা আছে। কিন্তু তার ভেতরে একটা সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ। এবং সে কনস্ট্যান্ট সেটার সঙ্গে লড়ছে। তারপরে কিন্তু তার মধ্যে একটা ভেতর, ভেতর দাঁড়িয়ে যায় যে হ্যাঁ, আমি বোধহয় গুড ফর নাথিং। তো এইটা খুব ইম্পোর্টেন্ট যে আপনি কি ধরনের কনভারসেশন করছেন। ঠিক। মোস্ট অফ দ্যা টাইমে কিন্তু মেন্টাল হেলথ ইস্যুস গুলো আরো বেড়ে যায় বিকজ অফ দ্যা কনভারসেশন যেটা আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে করি। এবং কনভারসেশনটা মোস্টলি না নেগেটিভ হয়। নেগেটিভ। এটা এক্সাক্টলি। কেন করো? তুমি এটা পারো না। মানে ভালোগুলো আমরা বেশি বলি না। নেগেটিভটাই আমরা তুলে, তুলে ধরি। মানে নেগেটিভ কমেন্ট প্লাস কম্প্যারিজন এইটা অ্যাবসোলিউটলি। করা যাবে না। একদম নয়। এটা করা যাবে না। বেশ। ২ নম্বর হচ্ছে আমরা ওই জিনিসগুলো এক্সপেক্ট করি হুম, বাচ্চার হুম। থেকে যেগুলো আমরা নিজেরাও করি না। এইটা কিন্তু মানে খুব দারুণ কথা বলেছেন। সত্যি তাই। হ্যাঁ, তো অ্যাজ আ প্যারেন্ট আপনাকে কারণ বুঝতে হবে এক্সপেকটেশনটাও আপনাকে লিমিটে রাখতে হবে। একদম হুম, লিমিটে রাখতে হবে। আম আমি নিউজে দেখছিলাম হালি যে রেজাল্টস গুলো হুম, বেরিয়েছে হুম, হুম, সেখানে যারা ভাবুন খুব ভালো মাধ্যমিক, উচ্চ হুম, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে বা বোর্ডস এ খুব হুম, ভালো রেজাল্ট করেছে তাদের নেওয়া হচ্ছে হুম, ইন্টারভিউ হুম, এবং তার সঙ্গে তাদের বাবা-মাদেরও হুম, হুম। ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সেখানে বাবা-মারা যেরকম কথা বলছেন আমি একটু অবাকই হয়েছি যে ও তো 94 পেয়েছে বা ৪ নম্বর আ কম পেয়েছে। আমি তো ভেবেছিলাম যে হ্যাঁ, ওর আরেকটু বেটার হতে আরেকটু বেটার হতে পারত। হ্যাঁ, তো এই কথাগুলোতেই বোঝা যায় যে আমরা কি প্রচন্ডভাবে হুম, বাচ্চাকে প্রেশার করছি। এবার যদি তাকে জিজ্ঞাসা করা হয় বা হুম। কোনো প্যারেন্টকে যে ভাবুন এতটা এক্সপেক্ট করছে নিজের বাচ্চার থেকে যে, "বাবা তুমি কত পেয়েছিলে?" সত্যি তাই। হ্যাঁ, তো তখন মানে বিষয়টা দাঁড়ায় যে তুমি তো নিজেও ক্লাস 10-12 দিয়েছো একটা বা নিজের ছেলে জীবনে র‍্যাংক করেছে, হুম, মোর দ্যান 90% মার্কস পেয়েছে। তখন আমরা তাকে অ্যাপ্রিশিয়েট তো করছি না, বরং বলছি যে ও কেন আর ৪ টে নম্বর কম পেল? আমরা একদম, এক্সপেক্ট একদম। করেছিলাম যে এটাও সে পাবে। হুম। তো যাই হোক এক্সপেকটেশন এর একটা লিমিট থাকতে হবে। লিমিট থাকতে হবে বেশ। নিজের এক্সপেকটেশন এর বাচ্চা থেকে। আমি হুম, কেন চাইছি, হুম, কি চাইছি এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন বাচ্চা থেকে এটা চাইছি, বাচ্চাকে কিন্তু কিছু স্যাক্রিফাইসেস করতে হচ্ছে। ঠিক। স্যাক্রিফাইসটা কি সত্যিই এতটা দরকার করার ছিল? মানে সে কিন্তু নিজের লাইফ টাইম এর হুম, একটা পার্ট স্যাক্রিফাইস করছে। আমরা সবাই করি। হুম। কিছু না কিছু পাওয়ার জন্য একদমই, করতেই হয়। একদমই। বাট সেইটার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকা দরকার। এবং এটা কেন আমি বলছি বিকজ যদিও আমরা একটা মজার ছলে এই হুম, কথাগুলো বলছি বটে, কিন্তু আমার কাছে এরকম ভুরি, ভুরি বাচ্চারা আসে যারা নার্ভাস ব্রেকডাউন এ পড়ে যাচ্ছে হুম, বা তারা নিজেকে নিয়ে কোনোভাবেই খুশি নয় এবং তারা আ পুরো মানে হয়তো ভীষণ ভালো র‍্যাংক করছে বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সে কোনো কিছুতেই শান্তি বা খুশি খুঁজে পাচ্ছে না
এবং এটা কিন্তু অনেক কেসেসে দেখা যায়। মানে তাদের এক্সপেকটেশনের পেছনে দৌড়াতে, দৌড়াতে এক্সপেকটেশন করার জায়গাটা অ্যাচিভ করে গেছে হুম। কিন্তু হ্যাপিনেস এর ফিলিংটাতে আর আসতে পারছে না। তার তখনও মনে হচ্ছে যে হলো না তো, মানে কি আরো ঠিকই, করতে পারি? ঠিকই, ঠিকই। তো ওই জায়গাটাতে না টেনে আনাই মনে হয় একটা বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য তো খুবই দরকার। খুবই দরকার, খুব দরকার। তো দিস ইজ সামথিং যেটা আমি রিকোয়েস্ট করব যে অ্যাজ আ প্যারেন্ট একটু ভেবে দেখা দরকার। হুম, ৩ নম্বর হচ্ছে রাইট মডেলিং। মানে আমি যে জিনিসটা করছি না সেটা কিন্তু আমি আমার বাচ্চাকে বলতে পারি না তুমি করো। আমি ভাবুন দেরি করে খাচ্ছি, দেরি করে ঘুমোচ্ছি, আমার লাইফস্টাইলের কোনো হুম, ঠিক ঠিকানা হুম, নেই। আমি কাজ করছি বলে না। আমি জাস্ট নিজের মুডের মতো চলছি। আমার কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আমি একটু মুডের মতো চলছি এবং আমি আমার বাচ্চার থেকে এক্সপেক্ট করছি যে সে ভীষণ ডিসিপ্লিন হবে। সে ঠিকই, টাইমে ঘুমোতে ঠিকই। শিখবে, খেতে শিখবে, কাজ করতে শিখবে। আমি কোনো কাজ করার সময় আ হয়তো ভীষণ procrastinate করি। এদিকে আমি আমার বাচ্চাকে ভাবছি যে আমি বলব আর চট করে ও দৌড়ে গিয়ে কাজটা করে ফেলবে। তাহলে এইটাও কিন্তু একটু দরকার যে আমি কি মডেল করছি ইয়েস। নিজের বাচ্চার সামনে বিফোর আই এক্সপেক্ট এনিথিং ফ্রম মাই চাইল্ড। এইটা আমার মনে হয় যদি বাবা-মা নিজেকে ম্যানেজ হুম, করতে হুম, শিখে যায় অ্যাজ আ হুম। প্যারেন্ট, তাহলে বাচ্চা নিজে ম্যানেজ হয়ে যাবে। আপনি সারাক্ষণ রিলস দেখবেন দুজনেই। আর ছেলেকে বলবেন, "মোবাইল ঘাঁটিস না। হুম, অনেকক্ষণ ঘেঁটেছিস, আর ঘাঁটতে হবে না।" এটা বললে তো হবে না। একদম। বাচ্চা হয়তো ১ম এ ভয় হুম, পেয়ে আপনার হুম, কথা শুনতেও পারে। হুম। কিন্তু ভেতর, ভেতর তার কিন্তু সেই জিনিসটা মাথায় থাকবে এবং সেটা কিন্তু ঘুরে আসে। মানে আমি কথাগুলো এজন্যই বলছি বিকজ এইগুলো ইন প্র্যাকটিস আমি পাই। যে ঠিক। একটা সময়ে বাচ্চা হয়তো ভীত হয়ে আপনাকে সত্যি কথাটা বলল হুম, না, হুম, মুখের ওপর হুম, জবাবটা হুম। দিল না। কিন্তু সঠিক একটা সময় আসবে যেই সময়টা ওই জবাবগুলো বা সেই কথাগুলো আপনাকে বলবে তখন কিন্তু আপনার মোটে ভালো লাগবে না ভালো ওগুলো লাগবে না। শুনতে। ঠিক, একদমই ঠিক। মানে দারুণ ৩ টে টিপস। আমার মনে হয় শুধু ADHD অ মানে বাচ্চা আছে সেই সমস্ত বাবা-মাদের জন্য, এটা সব বাবা-মাদের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা ম্যাম, এবার জানতে চাইবো যে আমার যদি ADHD হয়, আমি তো একজন এক্সপার্ট এর কাছে আমি নিয়ে যাবো। সেটা একজন আ শিশুরোগ বিশেষজ্ঞ হতে পারে, একজন মনোবিদ হতে পারে। তো এদের ট্রিটমেন্ট বা চিকিৎসাটা কিভাবে স্টার্ট হয়? ADHD জেনারেলি আমরা অ্যাসেসমেন্ট করে থাকি। হুম, ডায়াগনস্টিক হুম, 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 অ্যাসেসমেন্ট হুম। যেটা, সেটা করে যা বেরোয় সেটার বেসিসে আমরা থেরাপি স্টার্ট করে থাকি। থেরাপির সঙ্গে কিন্তু অনেক বাচ্চাদের মেডিসিনও লাগে। আচ্ছা, সবার লাগে না। এটা মাথায় রাখা দরকার এবং সাইকিয়াট্রিস্টরাও কিন্তু যদি দেখাতে যান তারাই ১ম এই কিন্তু অনেকেই বলে না যে ওষুধ খাওয়ান। আচ্ছা। তারা ১ম এই বলে যে, "না আগে থেরাপি করুন, ABA করুন, হুম, CBT করুন হুম, বা অন্য যা, যা হুম। থেরাপি হয় সেগুলো করুন। করে আমরা দেখি কতটা বাচ্চা ইমপ্রুভ করছে। তারপরে ইন দ্যাট বেসিস মেডিসিনের একটা অ্যাসপেক্ট থেকে যায়। তো আচ্ছা। মেডিসিন লাগে কিন্তু যেটা লাগে সেটা হচ্ছে থেরাপি। মানে একজন সাইকোলজিস্ট এর পাশাপাশি একজন সাইকিয়াট্রিস্ট এরও আপনার প্রয়োজন হতে পারে হতে পারে। এবং দুজন মিলে আ বিষয়টাকে এগিয়ে নিয়ে যান। একদম। আচ্ছা। এরপরে যেটা জানতে চাইবো যে এই সমস্ত বাচ্চাদের ডায়েটটা কেমন হওয়া উচিত? এমন কি কোনো খাবার দাবার আছে যেগুলো খেলে এদের এনার্জি বেড়ে যায়? মানে এদের দুষ্টুমিটা বেড়ে যায়। এরকম কি কিছু বিষয় আছে? হ্যাঁ, আছে তো বটেই। হুম, তার জন্য ডাক্তাররাও বলে দেন। হুম, অনেক সময় আমরা নিউট্রিশনিস্ট কেও দেখাতে বলি। কিন্তু বেসিক হুম। কিছু জিনিস বলতে পারি। যেমন ভাবুন সুগার ইনটেকটা যতটা কম করা যায় তত ভালো। আচ্ছা। যেই জিনিসটাতে ভীষণভাবে গ্লুকোজ লেভেল হুম, হাইক হয়, হুম। সেটা মিষ্টি হতে পারে, চকোলেটস হতে পারে, কোল্ড ড্রিংকস। কোল্ড ড্রিংকস হুম, হতে পারে হুম, বা খুব নোনতা হুম, কিছু। হুম, যেগুলোতে হুম, ভীষণভাবে স্পাইক হয়, হুম। সেই গ্লুকোজ স্পাইক দেওয়া খাবারগুলো যতটা এভয়েড করা যায় তত ভালো আচ্ছা। এই বাচ্চাদের জন্য। বিকজ একটা বাচ্চা যে অলরেডি ভাবুন ওভার হুম, এক্সাইটেড, ওভার স্টিমুলেটেড হুম, আপনি তাকে দিয়ে দিচ্ছেন আরো গ্লুকোজ, হুম, তাহলে স্বাভাবিক মানে সে ভীষণ অস্থির ফিল করবে। তার সঙ্গে কিছু গ্লুটেন যুক্ত খাবারগুলোতেও হুম। কিছু, কিছু জনের মানা থাকে। সেটা প্রপারলি অ্যাসেসমেন্ট করে এবং নিউট্রিশনিস্টকে দেখিয়ে জেনারেলি সেই প্ল্যানগুলো করা উচিত। বাট এমনিভাবে যদি আমাদের বলতে হয় তাহলে ফার্স্ট হচ্ছে যে অল জাঙ্ক ফুড, আনহেলথি ফুড, টু মাচ অফ সল্ট, টু মাচ অফ সুগার সেইগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। সেটা কোনোভাবেই যেন বাচ্চার হাতে না পৌঁছায়। বিস্কিটস, ময়দা দেওয়া যে হুম, হুম, খাবারগুলো, হুম, খুব সুগার দেওয়া আছে, সল্ট দেওয়া আছে সেগুলো না খাওয়াই ভালো। একটু আধটু মিষ্টি-টিষ্টি চলবে যদি ভাবুন কিছু হুম, একটা হুম, একটা অকেশন হলো, একদিন একটু চকোলেট খেলো, একটা মিষ্টি খেলো আলাদা ব্যাপার।
বাট রেগুলার বাড়িতে ওটা একটা ফুড হিসেবে আছে এবং ডায়েটের মধ্যে প্রচুর প্রচুর অ্যামাউন্টে ঢুকছে, দ্যাট ইজ কমপ্লিটলি আনহেলদি। আচ্ছা। থেরাপির কথা হচ্ছিল। আ আমরা আগের প্রশ্নটাই আমরা করলাম থেরাপি নিয়ে। তো এদের থেরাপিটা কতদিন ধরে চলতে পারে? এবং আ এই ধরনের বাচ্চাদের কোন বয়সে আনলে পরে বেটার রেজাল্ট পাওয়া যায়? নিউরো ডেভেলপমেন্টাল সব কেসেসই যত আর্লি ডায়াগনোসিস হবে তত ভালো। যদি একদম। আপনি ৩ হুম, বছরের মধ্যে বাচ্চা আনতে পারেন তাহলে খুবই ভালো। হুম, ৩ বছরের হুম, মধ্যে আনলে উই নো উই হ্যাভ আ গুড উইন্ডো পিরিয়ড অফ ডেভেলপমেন্ট। আর যদি থেরাপি বলেন তাহলে থেরাপিটা ডিপেন্ড করবে যে বাচ্চার এগেইন কোন নিড আছে। হুম, যদি দেখা যায় যে বাচ্চার ADHD তে জেনারেলি আমরা অকুপেশনাল থেরাপি হুম, অ্যান্ড হুম, ফিজিওথেরাপিটা দিই। হুম, বিকজ হাইপার অ্যাক্টিভিটিটাকে ম্যানেজ করতে লাগে। প্লাস বিহেভিয়ারাল প্রচুর সমস্যা থাকে এই বাচ্চাদের। ব্যবহারের হুম, হুম, মধ্যে ভীষণ হুম, অনেক রকম ডিফিকাল্টি থাকে। সেখান থেকে আমরা ABA মেথডস ইউজ করি। মানে বিহেভিয়ার থেরাপি দিই। তারপরে প্লে বেসড মেথড ইউজ হয় বিকজ ইমোশনাল ইমব্যালেন্স থাকে। খুব রেগে হুম, যাচ্ছে, হুম, খুব মাথা গরম হয়ে যাচ্ছে বা খুব খারাপ লেগে যাচ্ছে। সেই জিনিসগুলোকে ম্যানেজ করার জন্য প্লে থেরাপিও ইজ আ ভেরি গুড টুল বা ভেরি গুড থেরাপি যেটা বাচ্চাদের জন্য ইউজ হয়। অ্যান্ড আগেন পুরোটাই ডিপেন্ড করছে যে বাচ্চার কি ধরনের নিড আছে। যদি দেখা যায় যে এর সঙ্গে অন্য কমপ্লিকেশনস হুম। আছে, তখন সেনসরি থেরাপি, সেনসরি ইস্যুস থাকলে। যদি দেখা যায় এডুকেশনাল সমস্যা আছে, তাহলে এডুকেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন সেগুলো তখন ডিপেন্ড করে করা হয়। মানে ইটস আ টিম ওয়ার্ক। ইটস আ টিম হুম, ওয়ার্ক কমপ্লিটলি হুম, এবং কার কোনটা লাগবে, মানে দুটো ADHD বাচ্চা একজনের হয়তো স্পেশাল এডুকেশন হুম, লাগছে, একজনের হুম। লাগছে না। সবার যে সবকিছু লাগবে তা একেবারেই নয়। তার হিস্ট্রি, তার প্রোফাইলিং, তার অ্যাসেসমেন্ট পুরোটা লাগে। তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় যে তার বেস্ট কোন প্রপোরশন এ কোন জিনিসটা দিলে তার জন্য বেস্ট মানে হবে। বুঝতে পেরেছি। মানে এটা আপনি একজন এক্সপার্টের হাতেই ছেড়ে দিন। একদম। আপনি যখন বুঝে গেছেন যে আপনার সন্তানের এরকম একটা সমস্যা আছে, অবশ্যই একজন এক্সপার্টের কাছে যান এবং তার উপরেই ছেড়ে দিন। আচ্ছা যাই হোক ম্যাম আমার ছোট, ছোট কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আপনার কাছে একটু জেনে নিই। প্রশ্নগুলো আমাদের কাছে জমা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো ১ম যেটা আপনার কাছে জানতে চাইবো, যেটা ১ম এই আলোচনার বিষয় ছিল যে আ ADHD happens only because of bad parenting. নো, নো অ্যাবসোলিউটলি মিথ। ভুল এটা। ভুল। ওকে। ADHD children are less intelligent. অ্যাবসোলিউটলি নট। ভীষণ ইন্টেলিজেন্ট হয়, ভীষণ ক্যাপাসিটি থাকে। ক্যাপাসিটিটা প্রপারলি ইউটিলাইজ করতে পারে না। সেটা করতে পারলে তারা খুব দারুণ শাইন করে। কোনো আচ্ছা। ব্যাপার না। 3rd হচ্ছে ADHD বলে কিছু হয় না। ২ ঘাত দিলেই এরা ঠিক হয়ে ও যাবে। ভয়ঙ্কর মিথ। মানে এই যে পানিশমেন্ট বা বকাঝকা এটা করা যাবে না সেটা আপনি আগে অলরেডি আমাদের একদম, বলেছেন। একদম করা যাবে না। হ্যাঁ। আরো উল্টো ক্ষতি হুম, হবে। হুম। ওকে। যত চঞ্চল এবং দুষ্টু বাচ্চা আছে প্রত্যেকেরই ADHD আছে। না, তা নয়। অন্য কারণেও হতে পারে। সেইটা ডায়াগনোস করে দেখতে হয়। খুব দ্রুত যদি আমি একজন মনোবিদের কাছে নিয়ে পৌঁছাই তাহলে এই ADHD বাচ্চারা খুব দ্রুত ঠিক হয়ে যায়। ঠিক কথা। তারপরে প্রপার ট্রিটমেন্ট লাগে। মানে মনোবিদ বলল, আপনি কিছু করলেন না তাহলে লাভ হবে না। আচ্ছা, সেক্ষেত্রে বাবা-মারও একটা বিরাট রোল থাকে। অ্যাবসোলিউটলি। আচ্ছা, ব্যাস ট্রিটমেন্টটাকে ফলো করতে হবে আরকি। হ্যাঁ, ট্রিটমেন্ট তো ফলো করতে হবে এবং আপনি যেটা বাবা-মাদের উদ্দেশ্যে আপনি যেটা বললেন, যেটা খুব গুরুত্বপূর্ণ ৩ টে পয়েন্ট। মানে আমি আমি তো বলব সবাইকে মানে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন ম্যাম যে ৩ টি পয়েন্ট বললেন, তাতে আপনার সন্তানের ADHD থাকুক, এই ৩ টে পয়েন্ট আপনারা অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বেশ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো আশা করি পরবর্তী কোনো একটা এপিসোডে আমরা আপনাকে পাবো এবং সেদিন না হয় অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। ADHD নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে আ সেখান থেকে ম্যামের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।